করে সামনে থেকে একটা গাছ পড়লো। আমি দেখে গাড়িটা হার্ড ব্রেক করে জমালাম, জমায় কেবল ব্যাক গিয়ারে দিছি গাড়ি। আর যেহেতু ছোট গাড়ি, মোটামুটি যে এক্সপিরিয়েন্স, আমার বিশ্বাস ছিল যে আমি হয়তো গাড়িটা ব্যাকে দিয়ে বেরোয় যেতে পারবো। কিন্তু ব্যাক গিয়ার লাগানোর সঙ্গে আমি যখন লুকিং গ্লাস ফলো করি, তো পিছন থেকেও গাছ পড়ে গেছে। মানে আমি তখন দুই গাছের মাঝখানে, তখন আর আমার কোনো ওয়ে নেই। তখন আমি মোটামুটি হেডলাইট টাইট বন্ধ করে গাড়িটা বাম পাশে চাপায়ে আমি দাঁড়ায় পড়ছি স্টপ। 10-12 জন লোক দাটা নিয়ে, লাঠি টাঠি সবকিছু নিয়ে ওনারা আসতে আসতে আমি মোটামুটি আমার গাড়ির কাগজপত্র, মোবাইল, মানি ব্যাগ, মানে আমার কাছে যা ছিল, হেল্পারের কাছে যা ছিল সবকিছু নিয়ে ওনারা আমার গাড়ির কাছে আসার আগেই আমি সবকিছু নিয়ে নেমে বসে পড়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন পূর্বাশা পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক সোহেল ভাই। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আছি, ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনার নাম এবং আপনি কি গাড়িটা চালাচ্ছেন এখন, কোন কোম্পানির গাড়ি? আমার নাম মোহাম্মদ সোহেল শেখ। আমি পূর্বাশা পরিবহনের একটা গাড়ি চালাই। আমাদের ব্যানার হলো পূর্বাশা পরিবহন, আর কোম্পানির নাম হলো খাতুন এন্টারপ্রাইজ। আচ্ছা, জানতে চাইতেছি সেটা হচ্ছে আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা, সেই শুরুর গল্পটা। মোটর ডিপার্টমেন্টে মূলত আমি আসলে, মোটর ডিপার্টমেন্টটা আমার জীবনে কখনোই ছিল না। আমি একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছি। তো শখ করে ওনার কাছ থেকে প্রাইভেট কার চালানো শিখছিলাম 2007 সালে। পরবর্তীতে আমার বড় ভাই ছিল বিমান সম্রাট নামে পরিচিত, পূর্বাশা পরিবহনের একজন ড্রাইভার, হয়তো অনেকেই তাকে চেনেন। তো ওই তার মানে হাত ধরেই আমি এই পরিবহন জগতে আসা, এবং বর্তমানে এটা আমার পেশা হয়ে দাঁড়াইছে। তো গাড়িটা কিভাবে চালানো শেখা হয়েছিল, মানে তার থেকে কি চালানো শেখা হয়েছিল? পরিবহনটা চালানো শেখা হয়েছে সম্রাট ভাইয়ের কাছ থেকে, আমার বড় ভাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক। আমি মোটর গাড়িতে আসছিলাম মূলত আমার উস্তাদ ডাক্তার মাসুদুল হক, পেশায় একজন ডাক্তার, উনি আমার মেন উস্তাদ। তো পরিবহন জগতে এসে আমার ভাই মৃত মোহাম্মদ সম্রাট, সেই আমার উস্তাদ আর কি এই জগতে। তো এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালানো হয়েছে আপনার? আমি মোটর ডিপার্টমেন্টে শুরু থেকেই পূর্বাশা পরিবহনে, বিগত ওই 5.5 বছর যাবত আমি পূর্বাশা পরিবহনের সাথে আছি। আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে একটা মজার ঘটনা শুনতে চাইতেছি। বিশেষ স্মরণীয় ঘটনা হিসেবে যদি বলি, আমি মানে একটা ট্যুরে গেছিলাম বাসলাবার, বাসেস অফ সাউথ বেঙ্গল। তো ওইখানে আমি তখন আসলে বাসলাবার জগৎটা চিনতাম না, বা জানতাম না ওইভাবে। তাদের সঙ্গে সিলেট যাওয়া আসা দিয়ে মোটামুটি মানে আমার জীবনের একটা সেরা মুহূর্ত পার করছি আমি। এবং তারপর থেকেই মোটামুটি বাসলাবার জগতের সাথে কম বেশি নিজেকে সম্পর্কিত করছি। ট্যুরের মানে ওখানে বেশ কিছু মেম্বার ছিল, যাদের সাথে আসলে দিনগুলো মানে আমার স্মৃতি হিসেবেই থাকবে যতদিন পরিবহন জগতে থাকবো, বা ততদিন বেঁচে আছি। মানে ওই ট্যুরের মুহূর্তটা আসলেই ভোলার মতো না। তো ভাই, আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল, তো এরকম দেখেছেন দুর্ঘটনা? জি, এরকমটা হয়েছে। এরকম একটা ঘটনা যদি বলতেন। এরকম একটা ঘটনা বলতে, আমি এই বেশি দিন না, হয়তো সর্বোচ্চ নেসে বছর খানিক হয়েছে। আমি শ্রীনগর পার হয়ে, সরি, সূর্যনগর পার হওয়ার পরে একটা টার্নিং আছে পাঁচচরের আগে, ওইখান থেকে আমি গাড়িটা 125 স্পিডে চালায় আসতেছিলাম। তো এই মুহূর্তে যমুনা লাইনের একটা গাড়ি মানে অনেক দূর থেকে লং ডিপার দিচ্ছে বাম্পারে, আমি দেখছি যে দূর থেকে আসছে। তো ওনার আশা দেখে, ওইটা অশোক লেনের গাড়ি সম্ভবত, তা আমি ওনার দেখে, আমার হেল্পার আবার একজন বাস লাভার, তা বলতেছে ওস্তাদ টানেন টানেন। আমি বললাম যে ওর লিলেন গাড়ি, ওর সাথে আমি যাব না, উনি যেভাবে বাউলি দিদি দিয়ে আসছে ফাঁকা রাস্তায়, আমার কাছে ভয় করতেছে। তো বলার পরেও আমার হেল্পার বারবার ডবল দিচ্ছে যে উস্তাদ বাড়ান বাড়ান। আমি গাড়িটা বামে সাইড করলাম, আর বললাম টাকাগুলো চেক দিয়ে আয়। আমি মানে এই টার্নিং এর আগে একটা ছোট ব্রিজ মতো আছে, ব্রিজের এই মাথায় আমি দাঁড়ায়, যাত্রী ছাউনি আছে এখানে, চাপায় বললাম যে গাড়ি টাকাটা চেক দিয়ে আয়। মানে ও নেমে হয়তো মানে বাম পাশের চাকা চেক দিছে, দেওয়ার পরে মানে অনেক জোরে একটা শব্দ হইলো। হওয়ার পরে ও টাকা চেক দিল, দিয়ে উঠার পরে আমি যে দেখি যমুনা লাইনের গাড়িটা মানে ব্রিজ থেকে নেমে বামে টার্নিং,
আর ডাইন পাশে একটা সোলো রোহান পরিবহন নামে একটা গাড়ি যাচ্ছিল, হয়তো বা লোকাল। তো ওই যমুনা লাইনের গাড়িটা, মানে আমি যখন ডান দিয়ে ওই ব্রিজ পার হচ্ছি এরকম মুহূর্তে দেখছি যে ওই গাড়ির পেছন থেকে মেরে, মনে করেন যে আপনার প্রায় জি লাইন পর্যন্ত বডি ছিঁড়ে নিয়ে চলে গেছে। ড্রাইভারটা মারা গেছিল কিনা আমি হয়তো পরবর্তীতে জানি না, কিন্তু আসলে মানে মানে ড্রাইভারের যে ডাইন সাইড এই পাশটা পুরাটাই একদম দুমড়ে মুচড়ে A3-4 সিট পর্যন্ত চলে গেছে। আর ওই গাড়িটার আপনার পিছনে প্রায় জি লাইন পর্যন্ত সিট টিট ভেঙে একদম পেছন থেকে মেরে, পরে ওই অবস্থায় মারার পরেও মনে হয় আপনার প্রায় 60-70 হাত দূরে চলে গেছে দুই গাড়ি ঠেলে নিয়ে। খুবই ভয়াবহ একটা তা আসলে মানে তখন আমি মানে আমার হেল্পারে বললাম যে আসলে তুই যে আমারে বলতেছিলি ওর সাথে ট্রেনে যাতি, তা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই গাড়িটা মানে উনি নিয়ন্ত্রণের বাইরে চালাচ্ছে। তো বললে আমার হেল্পার আমারে বললো যে ভাই, উস্তাদ তো উস্তাদই, আসলে ভাই আমার ভুল হয়েছে, আমি এরকম কথা আর কখনোই বলবো না। এইটাই মানে আমার দেখা সবচেয়ে হৃদয় বিতরক ঘটনা এটাই। আপনার গাড়ি চালানো অবস্থায় কখনো এমন হয়েছে যে দুর্ঘটনা হতে যে হয়নি? আমি আসলে সত্যি কথা বলতে এরকম সিচুয়েশনে আল্লাহ পাকের রহমতে হয়নি, বাট তারপরেও ছোট একটা ঘটনা। এই রিসেন্টলি মানে এই 1.5-2 মাস আগে আমি কোম্পানিতে আসার পরে প্রথম দুর্ঘটনা, মানে আমি সোজা রাস্তায় যাচ্ছি, আমার গাড়িটা ম্যাক্সিমাম 80 স্পিডে চলতেছে। হঠাৎ করে মানে ওই 20-25 হাত সামনে থেকে একটা ইজি বাইক ধরেন বিপরীত দিক থেকে আসতেছে, আসা অবস্থায় ঘুরায় আবার আমার সামনাসামনি ইজি বাইক ভরা লোক, একটা হসপিটালের গেট। তো মুহূর্তে যাই হোক মানে আল্লাহ পাক রহমত করছে, আমি গাড়িটা বামে নামায়, আমার গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তার ইজি বাইকের সঙ্গেও বাধে নাই। এক পর্যায়ে মানে খুব কষ্ট করে আর কি, আল্লাহ পাক হয়তো স্বয়ং রাজি খুশি ছিল হয়তো কোনো কারণে, বা বাবা মার দোয়া, যে কোনো মানে ইজি বাইক এবং আমার গাড়ি দুটোই সেভ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমার গাড়িটা রাস্তার পাশে মানে প্রায় 3-4 হাত নেমে গেছিল। ঠিক আছে? তাছাড়া আল্লাহ পাকের রহমতে এ পর্যন্ত এরকম সিচুয়েশনে পড়ি নাই। তো ভাই, এই রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, তো এইগুলোর মূল কারণ আপনি কি বলে মনে করেন? আমার ব্যক্তিগত মতামত আসলে রাস্তায় দুর্ঘটনাগুলো ঘটে মূলত ছোট গাড়িকে কেন্দ্র করে, সেটা ইজি বাইক, বাইসাইকেল, মোটরসাইকেল বা প্রাইভেট কার। মানে বিশেষ করে ইজি বাইক এবং প্রাইভেট কার এরা আসলে রাস্তায় মানে এত বেপরোয়া, মানে কোনো গতিবিধি বলেন বা আপনার নিয়ম কানুন, মানে কোনো কিছুই যাচ্ছে যাচ্ছে হুট করে দাঁড়ায় পড়বে। আপনার কিছু প্রাইভেট কার আছে ফাঁকা রাস্তায় যাচ্ছে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি আলো দেখছে অনেক দূর থেকে, দেখা যাচ্ছে আমিও একটা গতির সাথে আসতেছি, আমার একটা নিয়ন্ত্রণিত, সেটা 80-90 বা 100 যেরকমই হোক, মোটামুটি একটা পরিবেশে মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে আমি আসতেছি। হঠাৎ করে যখন ওই গাড়িটা ব্রেকে পাড়া দেয়, অনেক সময় আসছে দেখা যাচ্ছে আমার গতি হয়তো সবসময় তো একরকম নিয়ন্ত্রণ থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে গাড়িতে একটা মৃত্যু সংবাদের যাত্রী থাকতে পারে বা একটা বিপদ আপদের খবর থাকতে পারে। দেখা যাচ্ছে ট্রেনে আসছি, তখন দেখা যাচ্ছে হুট করে ও কোনো সিগন্যাল মিগন্যাল নেই, মাঝখানে ওই সামনে গাড়ি আলো দেখতে দেখেই জমায় ফেলছে গাড়ি। এরকম বিভিন্ন রকম কারণ থাকতে পারে, বাট সবচেয়ে মানে প্রাইভেট কার এবং মানে 3 চাকার যে যানগুলো, মানে এগুলোই বিপজ্জনক রাস্তায় এবং এদের জন্যই দুর্ঘটনা ঘটে। আবার একটা ওই যে আপনার আমাদের এইদিকে আমাদের আঞ্চলিক ভাষায় নসিমন বা করিমন বলে, এরা রাত বিরাত চলাফেরা করে এই কুয়াশা, বিশেষ করে শীতের যে কুয়াশা রাত আসতেছে, তাদের কাছে অনেক মাল সাজাই নিয়ে যাচ্ছে, ওদের তো কোনো লাইট নেই, আলো নেই, হঠাৎ করে দুই গাড়ি ক্রসিং যখন পড়বে তখন তো আপনার দুই গাড়ির আলোর মাঝখানে ওই গাড়িগুলো তখন চোখে বাঁধে না। অনেক সময় দেখা যাচ্ছে যে এর জন্য একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, কিছু যাত্রী বলতেছে যে এই গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্যে আসলে বলা বলতে কি, ধরেন একটা গাড়ি যদি আমি 100 কিলোমিটার স্পিডে চালাই, হুম, গাড়িটা আমি, আমার তো যাত্রীবাহী পরিবহন, সেটাই। এটা তো আমার রেস খেলার জন্য আমি রাস্তায় আসিনি। আমি, আমার কোম্পানি একটা গাড়ি দিয়েছে, গাড়ির নিরাপত্তা, আমার নিজের জীবনের নিরাপত্তা, গাড়িতে এতগুলো যাত্রী থাকবে, সবার হিসেবটা তো স্টার্টিং এ বসলে একজন ড্রাইভারের থাকে। হুম, তো সেক্ষেত্রে কে কি বললো বা কে কি করলো এটা নিয়ে আমাদের মানে পার্সোনালি আমরা বিষয়টা মাথায় নিই না কোনো সময়, আমি নিই না ব্যক্তিগতভাবে। কারণ আমি যদি সাইড সাইড গাড়ি চালাই, যে 2-3টে বাউলি দিলাম, ধুপধাপ ব্রেক মারলাম, যাত্রী তখন বলবে যে গাড়ি খুব জোরে চলছে। হুম, কিন্তু আমি যদি স্ট্রেট গাড়িটা সোজা চালাই যাচ্ছি 100-100-120, আসলে তখন তো যাত্রী, গাড়ি তো নড়তেছে না, গাড়ি তো সোজা যাচ্ছে। হুম, সেক্ষেত্রে তখন যাত্রী, মানে কিছু যাত্রী আছে যারা বলবে যে গাড়ি চলতেছে না, অনেক রকম, অনেক সময় বলে যে এই ড্রাইভার মনে হয় নতুন, এ মনে হয় আগে ইজি বাইক চালাতো, এই নসিমনের ড্রাইভার, হুম। বিভিন্ন রকম মন্তব্য করে। আসলে আমরা যদি এই 40 জন যাত্রীর মন্তব্য শুনে গাড়ি চালাইতে যাই, তাহলে তো একটা ড্রাইভার রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারবে না। এখানে আমি আমার নিজের মানে কে কি বললো এটা নিয়ে আমি কখনোই হেডেক নিই না। আমি মানে আমি যখন রাস্তায় গাড়ি চালাই ভাই, সবচেয়ে বড় কথা যে আমার নির্দিষ্ট একটা গতি আছে, যাতে এই গতিতে যদি মনে করেন যে
আমাকে কোনো ভ্যান ওভারটেক করে চলে যায়। ভ্যান চলে গেছে বলে আমার যেতে হবে এটা আমার কাছে না, আমি আমার গতিতে যাচ্ছি। সামনে যদি সবচেয়ে দ্রুতগামী কোনো গাড়ি থাকে আমার নিয়ন্ত্রণের গতির কাছে, যদিও হার মানে, সেটা নিয়েও আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমাকে ওভারটেক করে চলে গেছে একটা গাড়ি, ওকে ওভারটেক করতেই হবে, সেটা তো মানে আমার হিসেবের মধ্যে নাই যে ও যাচ্ছে ওর গতিতে, আমি যাচ্ছি আমার গতিতে। তো ভাই অনেক সময় অনেক যাত্রীরা ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে গিফট বা উপহার দিয়ে যায়, এরকম পেয়েছেন কখনো? এরকমটা অনেকবারই হয়েছে। তো এরকম একটা স্মৃতিময় ঘটনা শুনতে চাইতেছি। স্মৃতিময় ঘটনা বলতে, আমি এই পূর্বাশা পরিবহনের একটা বদলি গাড়ি নিয়ে যাচ্ছিলাম ঢাকায়। হুম। বদলি গাড়ি বলতে আমি ঢাকায় যাচ্ছিলাম আমাদের গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে আসার জন্য। তাই একটা ড্রাইভারের গাড়িতে উঠে যাচ্ছি, 2409 নম্বর গাড়ি, পূর্বাশা পরিবহনে 15 সিরিয়ালের। মাগুরা থেকে যখন আমি উঠলাম গাড়িটায়, উঠলে ড্রাইভার ডবল টিপ মারছে, ডবল যাচ্ছিল সরি। তা বললো যে ভাই আপনি একটু চালান, আমি রেস্ট নিই। নেওয়ার পরে আমাদের কোম্পানির সামনে একটা নতুন গাড়ি ছিল, তো ওই গাড়িটাকে আমি কামারখালি ব্রিজ পার হয়ে ওই গাড়িটা ওভারটেক দিই। দেওয়ার পরে আমার ওই গাড়ির সুপারভাইজার ছিল প্রান্ত নামে একটা ছেলে। তা ওই কামারখালি টোলে যাওয়ার পরে উনি এসে আমাকে টাকা দিচ্ছে। আমি বলছি আসলে কি বিষয়, টাকা কিসের টাকা? তো বলছে ভাই একজন ভদ্র মহিলা আপনারে নাস্তা করার জন্য টাকা দিয়েছেন। আমি বলি, কেন? তা বলছে যে আপনি এই পুরনো গাড়ি দিয়ে এই নতুন গাড়িটা ওভারটেক করে চলে আসলেন, আমরা তো চুয়াডাঙ্গা থেকে এই পর্যন্ত আসলাম, তা গাড়িটা তো মানে ম্যাক্সিমাম যে গতিতে চালাইছে, তাতে আপনি গাড়িতে ওঠার পরে এই গাড়ি কেমন যেন চলতেছে। তা বলার পরে আমি বললাম যে সরি, আমি ওনারে বলো যে আমি টাকাটা নিব না। তা উনি, যাই হোক, উনি মানে মহিলাটা, আমার ফেরিঘাটে গেলাম, যাওয়ার পরে দাঁড়ানোর পরে উনি এসে আমাকে বলতেছে ভ্যান নেমে আসেন। আমি বলছি কি বিষয়, কিছু বলবেন আপনি? গাড়ি যদি টান দেয় তো ফেরিতে সিরিয়ালে তো গাড়ি আগাইতে হবে। তো বলছি যে আসেন, সমস্যা নেই, গাড়ি তো আরেকজন ড্রাইভারও আছে। আমি বললাম উনি রেস্ট নিচ্ছে। তারপরে এক পর্যায়ে মানে উনি খুব জোরাজোরি করার পরে পরবর্তীতে আমি সুপারভাইজারে ডাকলাম, ডেকে আমি সুপারভাইজারের সাথে নিয়ে ওনার সঙ্গে গেছি। তারপরে উনি নাস্তা করালো, ঠান্ডা খাওয়ালো, খাওয়ানোর পরে অনেক গল্প হলো। পরবর্তীতে তার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক, মানে এখন পর্যন্ত উনি যাওয়া আসা করলে আমাকে কল দেন এবং আমার গাড়িতেই যখনই আমার ট্রিপ পড়ে তখনই আমার সাথে যাতায়াত করেন। একটা ঘটনা শুনতে চাইতেছি যে যেহেতু আপনি দীর্ঘ অনেক বছর ধরে এই রুটে আছেন, তো আগে একটা জিনিস হতো কি, পদ্মা সেতু হওয়ার আগে যে ফেরি ধরার জন্য কে কার আগে যাবে এরকম একটা পারাপারি একটা মুহূর্ত ছিল। তো এরকম আপনার একটা ঘটনা শুনতে চাইতেছি, মানে কোনো গাড়ি আপনাকে ছাড়তেছে না, আপনিও তাকে ছাড়তেছেন না, এরকম। এরকম যদি বলতে হয় তাহলে সর্বপ্রথমেই বাংলাদেশ পরিবহন জগতে আমাদের দক্ষিণবঙ্গের একজন সিনিয়র উস্তাদ আছেন, হায়দার আলী দাদু নামেই সবাই হুম। পরিচিত। আমি আসলে তখন তো আমি কোম্পানিতে নতুন আসছি, পূর্বাশা পরিবহন, আমি নতুন একটা 4586 নম্বর গাড়ি চালাই। আসলে ওইভাবে পরিপূর্ণ পরিবহনে একজন ড্রাইভার না আমি তখন, মানে আমার নিজের কাছে মনে হয়েছিল। তা আমি ফরিদপুর মোড় ঘোরার পরে সাকুরার একটা গাড়ি, আমি মোটামুটি সাকুরা গাড়ি পেছন পেছনে মানে যাওয়া অবস্থায় উনি কিছুক্ষণ যাওয়ার পরে মানে শিবরামপুর ঢোকার আগ মুহূর্তে উনি বামে সিগন্যাল দিয়ে আমি ওনার বাম্পা ধরেই গাড়ি চালাচ্ছি। কয়েকবার মাথা দেওয়ার মানে ডাইনে ঢুকবো এরকম চান্স নিছি, কিন্তু উনি চাপ দেয়। তা আমি হঠাৎ করে মানে কেমন যেন মনে হইলো যে কি ফাঁকা রাস্তায় উনি চাপ দেবে কেন। সেটাই তো। তা এরকম করতে করতে মোটামুটি উনি বামে এবার ফুল প্রেসার দিয়ে আমার বাম পাশে গাড়ির ইন্ডিকেটর দিয়ে আমার ডাইন দিয়ে হাত মারতে যাওয়ার জন্য। আমি দুইবার ওনার পেট পর্যন্ত যাওয়ার পরেও গাড়িটা ছাড়লো না। আচ্ছা, আমি একটু রাগ হইলো যে উনি হাত দিয়ে ইশারা দিচ্ছে, আমি বেরোয় যাচ্ছি, আবার তখন মানে চেপে ধরছে। এই বিষয়টা নিয়ে আমি মোটামুটি বেশ প্রেশারের সাথে যাচ্ছি, ওনার বাম্পার ধরেই যাচ্ছি। গোয়ালন্দ মোড় থেকে উনি বাম্পার দিয়ে মানে পুরো উনি রাইট সাইডেই ছিল, সরি, মানে আলী হায়দার দাদু হলো হেডলাইট বন্ধ করে ডাইনে ঢুকাই দিছে রং সাইডে। হুম। আর আমি আমার লেন মতো আমি ডাইন দিয়ে ঘুরে, মানে উনি যখন ডাইনে ঢুকাইছে গাড়ি, ঢুকার পরে সামনে থেকে আপনার হলো গাড়ি চলে আসছে। আসলে উনি আর বেরোইতে পারে না। পরে আমি আমার রাইট সাইড দিয়ে আমি বেরোয় যাওয়ার পরে ঘাটে দিয়ে এবার ফেরিঘাটে যে আপনার ফেরিঘাটে আগে 3-4টা গাড়ি ওভারটেক করছি গোয়ালন্দ মোড় পার হয়ে। তা পরবর্তীতে উনি ফেরিঘাটে গেছে, যাওয়ার পরে এসে আমার ডাকতেছে যে এই গাড়ির ড্রাইভারকে। জি আমি, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শুনলো, পরিচয় শুনলো, শোনার পরে বলতেছে যে আপনি আপনি না, বলতেছে তুমি আমার চেনো? আমি বললাম যে ভাই আমি আসলে নতুন, আমি চিনি না, হয়তো আমার ভাই আপনাকে চিনতে পারে। হুম। বলছে, কে তোমার ভাইকে? আমি বললাম যে আমার ভাইয়ের নাম সম্রাট।
তো ভাই তখন 6473 নাম্বার গাড়ি নতুন বের হইলো, তখন ভাই ওই গাড়িটা চালায়। তো ভাই বলতেছে যে এই জন্যই মানে তুমি এইভাবে চলে আসলে, মানে বিভিন্ন রকম মানে আমারে চার্জ করতেছে একরকম, যে এইভাবে আমার গাড়ি নাম্বার দেখে। আমি বললাম ভাই আমি আসলে আপনার চিনি না, যদি আমি কোনো অপরাধ করে থাকি আমি সরি। তো ঠিক আছে, আমরা ফেরি থেকে নেমে আমরা মোটামুটি আপনি আগে যাবেন আমি পেছন পেছন যাবো। তারপর যাই, উনি সেটা দ্বিমত পোষণ করলো, বললো তুমি আমার হেল্পারের যোগ্যও না। তো মানে একটু ইজ্জতে মানে ইগোতেই বাজলো। ইজ্জত তো আসলে সে একজন উস্তাদ মানুষ, তাকে সম্মান করি, কিন্তু একজন উস্তাদ হিসেবে আসলে মানে সে যেভাবে ইগনোর করলো, আসলে এটা একজন ঠিক হয় উস্তাদের না। কাছ থেকে, যদিও আমি তার শিষ্যর বয়সী না, আর তারপরেও তো আসলে যেহেতু আমি একজন ড্রাইভার। হুম, তো পরবর্তীতে আমি আসলে ফেরি থেকে নামার পরে মোটামুটি আমি আমার মতোই যাচ্ছি। পরবর্তীতে উনি আর মানে আমার কাছে সাইডও চাই নাই, আমিও আর সাইড দিই নাই। নবীনগর যে উনি দাঁড়ায় বললো তোমার নাম কি, আমি বললাম সোহেল। আচ্ছা ঠিক আছে। পরে উনি নবীনগর থেকে উনি আগে চলে গেল, আমি আমার মতো স্বাভাবিকভাবে আসলাম। আর এছাড়াও তো ঘাটের রোডে আগে যখন জ্যাম থাকতো, পদ্মা চালু হওয়ার আগে, তখন তো মোটামুটি একটা মানে একটা ফেরি আগে মানে মানে হুম, একটা গাড়ি আগে যাওয়া মানে 1 ঘন্টা আগে যাওয়া, একটা ফেরি বিরাট ব্যাপার ছিল। সেটাই। তো ভাই বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, জি। তো এই গাড়িটার সম্পর্কে যদি কিছু বলতেন, এই গাড়িটার কেমন আসে বিষয়ে ভালো দিক খারাপ দিক যদি বলতেন আপনার অভিজ্ঞতা থেকে। এখন আসলে আমি তো 1J এর বাইরে কখনো গাড়ি চালাইনি, আমি 1J গাড়ি দিয়েই শুরু আসলে। আমি যখন প্রাইভেট কার চালাইছি, মাইক্রোবাস চালাইছি, তা বড় গাড়ি হিনো 1J সুপার প্লাস যে গাড়িগুলো আসলেই খুব মজার গাড়ি। তবে হিনো গাড়ি একটা জায়গায় দুর্বল, পানিতে। হুম, যখন রাস্তা ভিজা থাকে বৃষ্টি বা এমনি কাদামাটিতে খুব রিস্ক। তাছাড়া এমনি রাস্তায় একটা হিনো গাড়ি মানে সমান রাস্তায় বা আপনার দেখা যাচ্ছে শুকনা রাস্তায় মন ভরে একটা ড্রাইভার যদি মনে করে যে যেমন ইচ্ছা তেমন চালাবে, সম্ভব। হুম। তো সেটা আদেও আর কোনো মানে বাসে অশোক লিলেন বা আইসার অনেক রকম ফুসো হুম, হুম, ইসুজু গাড়ি আছে, যদিও এগুলো চালাই নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে বা উস্তাদদের কাছ থেকে অনেকের কাছ থেকে কম বেশি আলোচনা হয়, ওয়ানজের মতো এত মজার গাড়ি মনে হয় না যে আসলে আছে শেয়ার করছে। হুম। তো তো বৃষ্টির ভিতরে কখনো রিক্সের ভিতরে পড়ছেন? বৃষ্টির ভিতর রিস্ক বলতে রিসেন্টলি এই সিজনের যে শেষ বৃষ্টিটা গেল, হুম, আমার একটা ভাই বন্ধু আর কি, সজল ভাই, সবাই তাকে চেনে, হানিফের 236 নাম্বার হ্যাঁ, গাড়ি, সে এখন সাতক্ষীরা লাইন সাতক্ষীরা চালায়। লাইনে আছে। আর তারই একটা বন্ধু আছে ডিজে রাজু। তো এই 3টা গাড়ি আমরা একসঙ্গে পদ্মা রোডে মোটামুটি মানে 2টা গাড়ি আমরা মানে নিজেদের ভিতরই একটা কি আমরা মজা করতে করতে যাচ্ছি। তাই মোটামুটি গাড়ি 115, 15, 120, 15, 110, এভাবেই 2 গাড়ি, মানে তারা রাজু এবং সজল সাহেব আমাকে সাইড দেবে না, দুজন আটকায় নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বামের লেনে সজল ভাই আছে, ডাইনের লেনে রাজু ভাই। এই দেখা যাচ্ছে বামের লেনে যখন একটা স্লো গাড়ি দেখতেছে সামনে, তখন রাজু ভাই স্লো করতেছে, সজল ভাই যায় মানে তার সামনে ঢুকতেছে। হুম, তো এই মুহূর্তে মানে এরকম কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে রাজু ভাই ছিল বাম পাশে, সজল ভাই ছিল ডাইন পাশে। তা আমার এই বামে স্লো গাড়ি দেখে আমার বামে ছেড়ে দিয়েছে। আমিও বোকামি করে গাড়িটা খুবই রানিং, এই 115 রানিং দিয়েছে গাড়ি, ওই অবস্থায় বামে ঢুকাই দিয়েছি। ঢুকে তো সামনে স্লো গাড়ি দেখে তো সম্ভব না। হুম, এবার রাজু ভাই ডাইন পাশে ফুল প্রেসার দিয়ে ধরে রাখছে। তো অবস্থায় সেম সেম যায় ডাইনে একটা চুটকি দিয়ে বেরোইছি। বেরোনোর পরে মনে হয়েছিল যে আসলে আমি যতদিন যাবত আসি এই জগতে পরিবহনের, তো ওই দিনটাই মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম। আচ্ছা। যেহেতু দূরপাল্লা রোডে গাড়ি চালান, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? উম, সত্যি কথা বলতে ভাই আমি এই প্রায় 5.5 বছর এই রোডে গাড়ি চালায়, কম বেশি ডাকাতির খবর অনেকবার শুনেছি। আমার সামনের গাড়ি ডাকাতি হয়েছে, আমার পেছনের গাড়ি ডাকাতি হয়েছে। আসলে আমি কখনো এরকম মানে সিচুয়েশন ফেস করিনি, কিন্তু যখন ছোট গাড়ি চালাইতাম, একসময় অ্যাম্বুলেন্স চালাইতাম, তখন একবার এরকম বিপদগ্রস্ত হয়েছিলাম কুষ্টিয়াতে, শেখপাড়া যদি ইউনিভার্সিটি। ঘটনাটা বলতেন। ঘটনা বলতে আমি কুষ্টিয়া থেকে আসতেছি তখন মানে আনুমানিক রাত আপনার এই 2:30 বাজে। আমি ঢাকা থেকে যমুনা সেতু হয়ে আসতেছি, যখন ফেরিঘাটে ঈদের সময় জ্যাম ছিল জি, প্রচুর। আমি যমুনা সেতু হয়ে আসতেছি, আসা অবস্থায় শেখপাড়া মাঠের ভিতর আসার পরে আমি একটা মোটামুটি স্বাভাবিক গতিতে আসতেছি, 80-র মধ্যে চালায় আসতেছি, রাস্তাটা পুরাই ফাঁকা। কিছুক্ষণ পর পর একটা দুইটা ট্রাক, হঠাৎ করে সামনে থেকে একটা গাছ পড়লো। আমি দেখে গাড়িটা হার্ড ব্রেক করে জমালাম, জমায় কেবল ব্যাক গিয়ারে দিছি গাড়ি। যেহেতু ছোট গাড়ি, মোটামুটি যে এক্সপিরিয়েন্স, আমার বিশ্বাস ছিল যে আমি হয়তো গাড়িটা ব্যাকে দিয়ে বেরোয় যেতে পারবো। কিন্তু ব্যাক গিয়ার লাগানোর সঙ্গে আমি যখন লুকিং গ্লাস ফলো করি, পিছন থেকেও গাছ পড়ে গেছে। মানে আমি তখন 2 গাছের মাঝখানে, তখন আর আমার কোনো ওয়ে নেই।
তখন আমি মোটামুটি হেডলাইট বন্ধ করে গাড়িটা বাম পাশে চাপায়ে আমি দাঁড়ায় পড়ছি স্টপ। 10-12 জন লোক দাটা নিয়ে লাঠি টাঠি সবকিছু নিয়ে ওনারা আসতে আসতে আমি মোটামুটি আমার গাড়ির কাগজপত্র, মোবাইল, মানি ব্যাগ, মানে আমার কাছে যা ছিল, হেল্পারের কাছে যা ছিল সবকিছু নিয়ে ওনারা আমার গাড়ির কাছে আসার আগেই আমি সবকিছু নিয়ে নেমে বসে পড়েছি গাড়ির সামনে যে। কারণ আমি আসলে মানে আমার অনেক ছোটবেলায় অনেক নিজের অপারেশন করা, আমার কাছে মনে হয়েছিল যে এরা তো ডাকাতি করবে, এটা তো আমার মাইরে ফেলবে না। তা আমার কাছে যা কিছু আছে যদি আমি সব দিয়ে দিই, হয়তো এরা আমার কিছু বলবে না, এরকম একটা টেন্ডেন্সি, মানে ওই মুহূর্তে উপস্থিত বুদ্ধি। তা আমি আমার কাছে যা ছিল, আমার কাছে তখন 2টা না 3টা ফোন ছিল। ছোটবেলা থেকে অনেকগুলো ফোন ব্যবহার করার শখ, আমি এখনো পর্যন্তও করি। তো এই সবকিছু নিয়ে আমি যখন নেমে যে আমি আসার সাথে আমি একজনের পা জড়াই ধরে মানে একদম কেন্দে কেটে একা কাজ, স্যার আমার কাছে এছাড়া আর কিছু নেই, আপনারা আমার গাড়ি টাড়ি সব নিয়ে যান, আমারে মেরেন না। আমি আমি মানে আমার যে মানে হাস্যকর হলেও বাস্তবতা, আমার যে অপারেশন করা, যে জায়গাটা সার্জারি করা, আমি জায়গাটা দেখালাম যে দেখেন আমার এই অবস্থা, যদি আপনারা আমার মারেন আমি মরে যাবো। এরকম এক পর্যায়ে আমি বললাম যে আমার কাছে যা আছে আপনাদের সব দিয়ে দিচ্ছি, গাড়ি সহ আমাদের কাছে যা ছিল আর কিচ্ছু নেই। গাড়িতে আমার এই যে অ্যাম্বুলেন্সটা ছিল, অ্যাম্বুলেন্সের মালিকের ভাতিজা আর কি, আপন ছোট ভাইয়ের ছেলে, ও হেল্পার হিসেবে ছিল, অসুস্থ, অনেক জ্বর ছিল। তো পরে সব চেক টেক দিয়ে আমার প্রায় 1 ঘন্টার মতো এখানে বসাই রেখেছিল। বাট একজন একটা চর মারছিল যে আমি অনেক হিটলার বা এরকম, মানে ওদের যে খুব বেশি বুঝে সেই বলে, মানে যাই হোক এক পর্যায়ে সর্বশেষ মানে আমার সিম গুলো দিয়ে দিল আমারে, মোবাইল টোবাইল সবকিছু রেখে গাড়ি কাগজপাতি গাড়ি দিয়ে মানে প্রায় 1 ঘন্টা মতো বসাই রেখেছে আমারে। তারপরে আমারে ছেড়ে দিল। এছাড়া আল্লাহ পাকের রহমতে আমি এরকম বিপদগ্রস্ত এখন পর্যন্ত পরিবহনে আসার পরে হয় না। তো আরেকটা ঘটনা, সেটা হচ্ছে রাতে গাড়ি চালানোর সময় কখনো ভৌতিক বা প্যারানর্মাল কোনো কিছু ফেস করেছেন? না, এরকমটা আসলে পরিবহনে তো হয় নাই। আর অ্যাম্বুলেন্স চালাইছি দীর্ঘদিন, অ্যাম্বুলেন্স ব্যবসা ছিল মাগুরাতে, আসলে তখন এরকম কোনো সিচুয়েশন নেই। অনেক সময় ডেড বডি নিয়েও গেছি আর কি, কিন্তু এরকম ঘটনা আমার সাথে কখনো হয় না। শুনেছি যে হয়, অনেক রকম অনেক কিছু হয়েছে, কিন্তু আমি এরকম সমস্যা ফেস করিনি কখনো। তো ভাই, বর্তমানে তো আপনি পূর্বাশা পরিবহনের সাথে আছেন। জি। তো এই পরিবহনের ম্যানেজমেন্ট বলেন বা মালিক মহাজনের ব্যবহার আচরণ কিরকম স্টাফদের সাথে, সেটা যদি বলতেন। এখন মানে আমি আমার ব্যক্তিগত মতামত যেটা, যে আমি এই কোম্পানিতে প্রায় 6.5 বছর, সরি 5.5 বছর যাবত আছি এখানে। আমাদের যে ম্যানেজমেন্ট প্রধান, আমাদের ম্যানেজার সাহেব আব্দুল্লাল মামুন স্যার, উনি থেকে শুরু করে আমাদের ফোরম্যান, ঢাকার ম্যানেজার, মোটামুটি আসলে স্টাফদের সঙ্গে তো মিসবিহেভ তেমনটা হয়তো হয় না, কিন্তু আসলে কর্মক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সুপারভাইজারদের সঙ্গে অনেক কিছু নিয়ে রাগারাগি করে। দেখা যাচ্ছে আমাদের একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায়, তখন মালিক পক্ষ তো ডাকবে একটা ড্রাইভারকে, একটা লুকিং গ্লাস যখন ভাঙবে তখন বিষয়টা মালিক পক্ষ আসলে স্বাভাবিকভাবে নেয় না। যে লুকিং গ্লাসটা যখন ভাঙছে তখন মালিক পক্ষের মানে ওইটা যদি মানে আপনিও হন, আপনার একটা হিসেব হবে যে একটা লুকিং গ্লাস ভেঙে নিয়ে আসছে, তার মানে গাড়িটা রাফ চালাইছে, পাড়াপাড়ি করছে। কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না মানুষের, এটা কিন্তু মালিক পক্ষ মানবে। একটু বডিতে এক জায়গায় দাগ হয়েছে, আপনি পাড়াপাড়ি করছেন, সেই ক্ষেত্রে হয়তো দু কথা বলতে পারে, তার সম্পদ ক্ষতি হয়েছে। কিন্তু আসলে মানে ম্যানেজমেন্ট এবং মালিক হিসেবে যে উনি মানে কারোর সাথে স্টাফদের সাথে দুর্ব্যবহার করা বা এরকম কিছু আসলে আমি পাইনি। ঠিক আছে। অনেক সময় হয় কি, অনেক মানে যাত্রীরা চলার ক্ষেত্রে অনেক মানুষের কাছে টাকা পয়সা থাকে না, মানে বিপদগ্রস্ত। হ্যাঁ। তো বিপদগ্রস্ত একজন মানুষ এসে আপনার কাছে বললো যে আমার কাছে টাকা নাই, তো আমাকে অমুক জায়গায় একটু পৌঁছে দেন, তো সেই ক্ষেত্রে আপনাদের বা আপনার কি করার থাকে? 21-22 সালের দিকে ঢাকা থেকে আমি গাড়ি ছেড়ে দিয়েছি, এর মুহূর্তে একজন বৃদ্ধ লোক আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় পড়ছে। তা দাঁড়ানোর পরে আমি বলছি কি হয়েছে বাবা, কিছু বলবেন? উনি বললো যে বাবা আমার কাছে টাকা নেই, আমার বাড়ি ঝিঙে দেয়, আমার একটু ঝিঙে দেয় নিয়ে চলেন। তা আমার সুপারভাইজার বললো যে না না, কোম্পানি ভাই মানবে না। আমি বললাম ঠিক আছে, সেটা আমি দেখবানি। আমি ওই ওনার ডেকে আমি গাড়িতে লেবে গেছি, ডেকে গেটের কাছে এসে বলছি কাকা আসলে ঘটনা কি, আপনি ঢাকায় কেন আসছিলেন? তো বিস্তারিত শুনলাম যে ওনার ছেলের কাছে আসছিল, আসলে ছেলে খুঁজে পায়নি, বৃদ্ধ লোক যা নিয়ে আসছিল খেয়ে দিয়ে উনি মানে ওনার কাছে আর কোনো টাকা নেই। এখন উনি মানে মোবাইল ব্যবহার করার মতো উপযুক্ত লোক না। তো কোনো কারণে মানসিক চাপে বা পারিবারিক সমস্যার কারণে উনি মানে হঠাৎ করে ঢাকায় চলে আসছে, কিন্তু ওনার ছেলে ঢাকায় থাকে। আসলে ঢাকাটা তো একটা মানুষ ওইভাবে যারা প্রফেশনালি থাকে তারাও চিনে না ঠিক মতো, সে তো না জেনেই আসছে। তো আমি সবকিছু শোনার পরে মানে আমার একটু ইয়ে হলো, সিম্পেথি হলো একটু, মানে আসলে মানুষটা বিপদগ্রস্ত। ঠিক আছে, আমি নিয়ে আসলাম। পরবর্তীতে ফেরিতে এসে ম্যানেজার সাহেবকে ফোন দিলাম, আমার সুপারভাইজার। আমি সুপারভাইজারে বললাম যদি কোম্পানি টাকা না দেয় তাহলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই।
আপনি একটু ম্যানেজারকে জানান। তা উনি ম্যানেজারকে ফোন দিল, দেওয়ার পরে বললো যে, পরে আমি বললো ড্রাইভারের কাছে দিন ফোন। আমি কথা বললাম, বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না এটা। পরবর্তীতে মানে ম্যানেজমেন্ট ওইটা ইয়ে করছে, মকুব করছে আর কি বিষয়টা। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভার আসলে মানে আমি নিজেও একজন বাস লাভার, এবং আমি মানে একটা জিনিস বলা হয়নি। আমি মূলত এই পরিবহন জগতে আসার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল আমার যে ভাই মারা গেছেন, আমার উস্তাদ সম্রাট ভাই, বিমান সম্রাট নামে বিমান চিনে। সম্রাট নামে সবাই চিনে। ওনার ইউটিউবে ভিডিও দেখতাম আমি। ভিডিও দেখে আমারও কৌতূহল হতো মনের ভিতর সবসময়, যে আসলে আমি যদি ওরকম গাড়ি চালাবো, মানুষ আমার ভিডিও দেখবে, এরকম একটা মানে টেন্ডেন্সি সবসময় কাজ করতো মাথার ভিতরে। আমি ভাইয়ের সাথে ঘুরতাম ফিরতাম, ভিডিও করতাম, ওভারটেক করতো, ভিডিও করতাম। করতে করতে এক পর্যায়ে মোটামুটি বুঝলাম যে বাস লাভার মানে যে বাস পছন্দ করে, জার্নি পছন্দ করে, সে একজন বাস লাভার। কিন্তু এই জগতে আসার পরে আসলে অনেকের সঙ্গেই পরিচিত হয়েছে। যেমন আমি সর্বপ্রথম একজন বাস লাভার, তিনি মেহেরপুরে বাড়ি, আমার ছোট ভাই আনান, মানে আমার খুবই স্নেহের একটা ভাই। তারপর আরো অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। আমাদের পূর্বাশা অফিসিয়াল গ্রুপের দুইটা বড় ভাই আছে, আতিক ফয়সাল, জিসান, মালিক, মাহমুদ, ফাহাদ, এরকম আপনার ইসে মানে বিভিন্ন গ্রুপে, বেক্সে আপনার বিডি বাস জোন, বাস সার্ভিস বাংলাদেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাই ব্রাদের সঙ্গে পরিচয় হয়েছে। আমি বাস লাভার ট্যুরেও গেছি। আসলে মানে আমি তাদেরকে রেসপেক্ট করি। ওদের মানে একটা ড্রাইভারের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা একজন বাস লাভারদের, হ্যাঁ, আসলে তারা তো আমাদের কাছে টাকা পয়সা চায় না, সেটাই। আমাদের একটু ভালো ব্যবহার, ভালোবাসা, আহ, আমাদের গাড়িতে উঠলে একটু যদি মোটামুটি আসলে একজন বাস লাভার তো বলবে না যে আপনি ওই গাড়িটা ওভারটেক করে আমাকে দেখাইতে হবে। ক্লাসিক্যাল মানে একটা বাস লাভার একটা ক্লাসিক্যাল ড্রাইভিং দেখার জন্য একটা গাড়িতে ওঠে। একটা ড্রাইভার হিসেবে আমরা যতটুকু পারি চেষ্টা করি। হয়তো সবার মন রক্ষা করা তো আসলে সম্ভব না, কারণ আপনি একজন বাস লাভার, আপনি আমার গাড়িতে উঠছেন, আমার গাড়ি, আপনি তো আপনার থেকেও আমার বড় বিষয়টা থাকবে যে আমার গাড়িতে যাত্রী আছে, মালিকটা আমাকে গাড়িটা দিয়েছেন। সবকিছু মিলেই মোটামুটি আমি যাদের যতদূর চিনি, বা আমি এই জগতে আসলে অল্প সময়, মোটামুটি বাস লাভারদের প্রতি আমি সর্বোচ্চ আন্তরিক, এবং তাদের খুবই সম্মান, স্নেহ, ভালোবাসা সবসময় তাদের প্রতি। আমার একটা ছোট ভাই আছে অর্ণব নাম, পাবনায় বাড়ি। আহ, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ও এবং বাদশা ফয়সাল যশোরের, এরা দুইজনই আমারে ওই মানে সবচেয়ে মজার ঘটনা জিজ্ঞেস করছিলেন আপনি। আমি বলছিলাম যে বাসেস অফ সাউথ বেঙ্গলে ট্যুরে গেছিলাম সিলেট। এই অর্ণব এবং আপনার বাদশা ফয়সাল, এরা দুইজন আমার মূলত চয়েস করছিল হয়তো কোনো কারণে, তা আমার নিয়ে গেছিল, এবং ওইটাই আমার ছিল মানে সবচেয়ে স্মরণীয় ট্যুর। তো যদি আপনার যে বড় ভাই, হ্যাঁ, বিমান সম্রাট ভাই, তো তার যে মৃত্যু হলো, এটা কিভাবে হয়েছিল? তখন করোনা লকডাউন চলতেছিল, পরিবহন বন্ধ ছিল। আমি আর ভাই তখন দুইজনই পরিবহন চালাই। আমরা দুইজন দুইটা গাড়ি চালাই। তা ভাই এলো, ভাই নিজের একটা ট্রাক ছিল, পিক আপ। হ্যাঁ। তা ভাই গাড়ি নিয়ে আপনার গিয়েছে হলো খুলনায়, তরমুজে টিপ মারতেছিল লকডাউনের মধ্যে, ড্রাইভার অফ করে নিজেই চালাচ্ছিল যেহেতু পরিবহন বন্ধ। তা ভাইয়ের সঙ্গে আমার মানে যেদিন মারা যায় তার আগের দিন আমার সঙ্গে কথা হলো, ভাই বললো যে ঈদের পরে আসবে। এটা 26 রোজায় আমার সঙ্গে কথা হলো। আর আমি 26 রোজায় বেনাপোল থেকে একটা ডেড বডি নিয়ে অ্যাম্বুলেন্স, আমিও তখন মানে অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম, ডেড বডি নিয়ে গেছি আপনার চকরিয়া, কক্সবাজার চকরিয়া। নামাই দিয়ে আমি যখন চট্টগ্রাম পর্যন্ত আসছি, তখন মানে আমার যে ভাইয়ের মিসেস, সে আবার আমার মানে কাজিন আর কি, আমার খালাতো বোন, আপু ফোন দিয়ে বলতেছে তোর ভাইয়ের অবস্থা ভালো না। কি হয়েছে? বলছে রাত থেকে এরকম পাতলা পায়খানা, বমি, মানে কতবার পায়খানা হয়েছে শোনার পরে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, তুই দ্রুত তুমি হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেল, আমি মোটামুটি এর ভিতরে চিকিৎসা টিকিৎসা যতটুকু দিছে আমি প্রায় ঢাকায় ঢুকে পড়ছি। তা আমি যখন এসে শ্যামলী দাঁড়ালাম পঙ্গু হসপিটালের সামনে, তখন আমার আম্মু আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আর নেই। আমি মানে পরবর্তীতে আসলে গাড়ি চালায় আসার মতো শক্তি ছিল না গাই। পরে আমি কিছু দূর আসার পরেই মোটামুটি গাড়িটা সাইড করার পরে ওইখান থেকে একটা ড্রাইভার নিলাম সাভার থেকে, ও মূলত গাড়িটা দিয়ে গেল। তা আসার পরে যা জানলাম যে ভাই খাইছিল হলো, প্রথমে খাইছিল আনারস, 27 রমজান, রোজা ছিল 9 দিন।
আনারস খাইছিল, খাওয়ার পরে খাইছিল দুধ। হুম, যেটা আসলে আসলে মৃত্যুটা তার ওইভাবে ছিল, যে কারণে আল্লাহ পাক তারে নিয়ে গেছেন 27 রমজান। তা আমরা যতদূর ডাক্তার যেটা বললো যে সর্বশেষ উনি বিষক্রিয়া হয়ে গেছিল, আনারস এবং দুধ এটা নাকি অ্যাসিড, খুবই যে কারণেই ভাইয়ের আসলে মৃত্যু। এটাই, কার কখন কিভাবে মৃত্যু হয় এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যাই হোক, তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে বিমান সম্রাট ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এছাড়া ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, আমাদেরকে সময় দিলেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ভাই ভালো থাকবেন, ঠিক আছে ভাই? কষ্ট দিলাম ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।